জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। কৌশলগত ও বুদ্ধিভিত্তিক দিক দিয়ে শহীদ সোলাইমানির নেতৃত্ব ছিল অনন্য, শাহাদাতের পঞ্চম বার্ষিকীতে হিজবুল্লাহ প্রধানের মূল্যায়ন। পরেই জানাবো ইসরায়েলি জিম্মির ভিডিও প্রকাশ করে যা হুঁশিয়ারি দিল হামাস। এদিকে রকেট হামলার পর আফগানিস্তান ও পাকিস্তান বাহিনীর ঘণ্টাব্যাপী সংঘর্ষ। জানাবো ATACMS ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা, প্রতিশোধ নেওয়ার হুমকি রাশিয়ার। এবং সর্বশেষ জানাবো ইসরায়েলি হামলায় গাজায় একই পরিবারের 7 শিশু সহ নিহত 11। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কৌশলগত ও বুদ্ধিভিত্তিক দিক দিয়ে শহীদ সোলাইমানির নেতৃত্ব ছিল অনন্য, শাহাদাতের পঞ্চম বার্ষিকীতে হিজবুল্লাহ প্রধানের মূল্যায়ন। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাশেম ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার শহীদ লেফটেন্যান্ট জেনারেল কাশেম সোলাইমানির ভূয়সী প্রশংসা করে বলেছেন, কৌশলগত ও বুদ্ধিভিত্তিক উভয় দিক দিয়ে তার নেতৃত্ব ছিল অনন্য। তিনি জেনারেল সোলাইমানির পঞ্চম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গতকাল টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এই মন্তব্য করেন। শেখ নাইম কাশেম বলেন, শহীদ সোলাইমানি ছিলেন প্রতিরোধ ফ্রন্টের প্রধান কমান্ডার, যিনি পশ্চিম এশিয়া অঞ্চলে আমেরিকার সব ষড়যন্ত্র রুখে দিয়েছিল। তিনি সশস্ত্র সংগ্রামের মাধ্যমে ইহুদিবাদী ইসরায়েলের কবল থেকে ফিলিস্তিনকে মুক্ত করার পরিকল্পনাকে বাস্তব রূপ দান করেছিল। হিজবুল্লাহ নেতা আরও বলেন, গোটা অঞ্চলে, বিশেষ করে ইরাক ও আফগানিস্তানে আমেরিকার দ্রবিসন্ধিগুলো প্রকাশ করে দিয়েছিল ইরানের সন্ত্রাস বিরোধী কমান্ডার শহীদ সোলাইমানি। তিনি পশ্চিম এশিয়া অঞ্চলের উপর আধিপত্য বিস্তারের নেশায় মেতে ওঠা উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল। বক্তব্যের অন্য অংশে শেখ নাইম কাশেম বলেন, হিজবুল্লাহ সামরিক শক্তির সঙ্গে পেরে না উঠেই গত মাসে ইহুদিবাদী ইসরায়েল লেবানন যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আবেদন জানিয়েছিল। তিনি বলেন, লেবাননের উপর ইসরায়েল নজিরবিহীন হামলা চালিয়েছিল এবং এই হামলা মোকাবেলায় হিজবুল্লাহ দৃঢ় প্রত্যয় নিয়ে তেল আবিবের সামরিক শক্তিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। 2020 সালের 3 জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে জেনারেল সোলাইমানিকে বহনকারী গাড়ির উপর ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে মার্কিন সেনারা। হামলায় ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী বাহিনী আশদোদ আশ-শবির উপপ্রধান আবু মাহদি আল মুহাদ্দিস সহ 2 দেশের আরও 8 কমান্ডার শহীদ হন। মার্কিন সেনারা এমন সময় জেনারেল সোলাইমানির উপর ওই হামলা চালায় যখন তিনি ইরাকের তৎকালীন প্রধানমন্ত্রী আদেল আব্দুল মাহদির রাষ্ট্রীয় আমন্ত্রণে বাগদাদ সফরে গিয়েছিলেন। ইসরায়েলি জিম্মির ভিডিও প্রকাশ করল হামাস। একটি 3 মিনিট 30 সেকেন্ডের ভিডিও পর্দায় দেখা যাচ্ছে 19 বছর বয়সী লিরি আলবাকে স্পষ্ট কণ্ঠে হিব্রু ভাষায় তিনি বলেছেন, আমাকে মুক্ত করুন। হামাসের সশস্ত্র শাখা ইয়াজদিন আল কাসাম ব্রিগেড এই প্রকাশ করেছে। ভিডিওটি ঠিক কবে ধারণ করা হয়েছে তা জানা যায়নি, তবে বন্দি কিশোরীর পরিবারের ভাষায় এখনই সময় সিদ্ধান্ত নেওয়ার, আমাদের মেয়ে বন্দি। এমন ঘটনা যদি আপনার সন্তানের সঙ্গে হতো। লিরি আলবাক একজন 18 বছরের সেনা সদস্য। 2023 সালের অক্টোবরে গাজার নাহাল গুজ ঘাঁটি থেকে 6 জন নারী কর্মী সহ বন্দী হন তিনি। তাদের মধ্যে 5 জন এখনও বন্দী। 2023 সালে ইসরায়েলে আক্রমণ করে হামাস 251 জনকে জিম্মি করেছিল। বর্তমানে 96 জন বন্দী গাজায় রয়েছে। এদিকে পরিবারের অনুমতি ছাড়াই ভিডিওটি প্রকাশ করা হয়েছে বলে দাবি করেছে হোস্টেজস অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফ্রম। সংগঠনটি বলেছে, এই ভিডিও প্রমাণ করেছে যে বন্দীদের মুক্তি এখন জরুরি। হামাস ও ইসরায়েলের মধ্যে বন্দী বিনিময় ও যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে বহু মাস ধরে। কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের মতো দেশগুলো মধ্যস্থতায় থাকলেও এখনো কোনো স্থায়ী সমাধান আসেনি। কাতারের নতুন করে আলোচনা শুরুর কথা থাকলেও কোনো অগ্রগতি হয়নি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সমালোচনার মুখে পড়তে হচ্ছে। অনেকে বলছেন তিনি বন্দী মুক্তির চুক্তিতে দেরি করছেন। এদিকে তেল আবিবে 31 সপ্তাহেই বন্দী মুক্তির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয়। নেতানিয়াহু কাতারে বন্দী মুক্তি আলোচনায় ইসরায়েলের প্রতিনিধিদের যোগদানের অনুমতি দিয়েছেন, তবে কবে এবং কিভাবে বন্দীদের মুক্তি হবে তা এখনও অনিশ্চিত। রকেট হামলার পর আফগানিস্তান পাকিস্তান বাহিনীর ঘণ্টাব্যাপী সংঘর্ষ।
পাল্টাপাল্টি হামলার জেরে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে। খোস্ত প্রদেশে আফগানিস্তান ও পাকিস্তানি বাহিনীর মধ্যে কয়েক ঘণ্টা ব্যাপী সংঘর্ষ হয়েছে, খবর টোলো নিউজের। স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, রাত 1:30টায় আফগান বাহিনীর সঙ্গে পাকিস্তান বাহিনীর সংঘাত শুরু হয় এবং ভোর 5টা পর্যন্ত চলে। খোস্ত প্রদেশের আলিশের জেলায় প্রথমে পাকিস্তানি বাহিনী রকেট হামলা চালায়। এর জেরে আফগান বাহিনী পাল্টা জবাব দেওয়া শুরু করে, তবে সর্বশেষ এই সংঘাতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে আফগানিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে। আলিশের জেলায় পাকিস্তানের এই হামলার সমালোচনা করেছেন সেখানকার বাসিন্দারা। খোস্তের বাসিন্দা হাকিমুল্লাহ বলেন, গতকাল রাত 1:30 পাকিস্তানি বাহিনী রকেট হামলা চালায় এবং আফগান বাহিনী তা প্রতিহত করে এবং দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ভোর 5টা পর্যন্ত চলছে। খোস্তের আরেক বাসিন্দা দৌলত খান বলেছেন, এসব সংঘাতের কারণে মানুষ নানা সমস্যার কবলে। দরিদ্র ব্যক্তিদের গ্রামে যাতায়াতের সামর্থ্য নেই। গত 25 ডিসেম্বর আফগানিস্তানের পদতিকা প্রদেশে প্রথমে হামলা চালায় পাকিস্তানি বাহিনী। এতে আফগানিস্তানের অন্তত 46 জন নিহত হয়। নিহতের মধ্যে নারী ও শিশু রয়েছে। এই হামলার জেরে গত 28 ডিসেম্বর আফগান বাহিনী পাল্টা হামলা চালায়। এতে পাকিস্তানের অন্তত 19 জন সেনা নিহত হয়েছে। এরপর দেশ দুটির মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে বলে উত্তেজনা বেড়েই চলছে। মার্কিন সরবরাহকৃত 8টি ATACMS ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার বেলগোরদ অঞ্চলে হামলা চালিয়েছে ইউক্রেন। তবে এসব ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করার দাবি করেছে মস্কো। এরপরই দেশটি প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত 3 জানুয়ারি যুক্তরাষ্ট্রের তৈরি ATACMS ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনের ভূখণ্ড থেকে বেলগোরদ অঞ্চলে হামলার প্রচেষ্টা চালানো হয়েছে। কিয়েভের এসব পদক্ষেপ পশ্চিমাদের তত্ত্বাবধায়নে হয়েছে এবং এর জবাব দেওয়া হবে। রুশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে 8টি ক্ষেপণাস্ত্রই ভূপাতিত করার দাবি করা হয়েছে। তবে কোথায় এবং কখন এসব ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে সেই সম্পর্কে কিছুই বলা হয়নি। রাশিয়ার এসব দাবি নিয়ে ইউক্রেনের কর্মকর্তারা কোনো মন্তব্য করেনি। যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন গত বছরের শেষের দিকে ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেয়। এতে করে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধের মাত্রা আরও তীব্র হয়েছে। তবে বাইডেনের এমন সিদ্ধান্তে নাখোশ হয়েছে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাইডেনের এমন সিদ্ধান্তের ফলে যুদ্ধের মাত্রা আরও ছড়িয়ে পড়বে বলে জানিয়েছিল ট্রাম্প। 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থেকে আজ পর্যন্ত টানা 1046 দিনের মতো চলছে দেশ দুটির সংঘাত। এতে দুপক্ষেরই বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বেড়েছে। ইসরায়েলি হামলায় গাজায় একই পরিবারের 7 শিশুসহ নিহত 11। গাজায় ইসরায়েলি বিমান হামলায় একই পরিবারের 7 শিশুসহ 11 জন নিহত হয়েছে। গাজার আল গৌলা নামে একটি পরিবারের বাড়িতে এই বর্বরোচিত হামলা চালানো হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও লাশ আছে কিনা তা জানার জন্য আশেপাশের প্রতিবেশীরা ধ্বংস অবশেষ সরানোর চেষ্টা করছে। ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা এই খবর জানিয়েছে। এছাড়া বিভিন্ন গণমাধ্যমের ভিডিও ফুটেজে দেখা গেছে গাজার নগরীর সোজাইয়া এলাকার বাসিন্দারা আল গৌলা পরিবারের বাড়িটির ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধার কাজ চালাচ্ছেন। মাটির উপর সাদা কাপড়ে ঢেকে রাখা হয়েছে নিহত শিশুদের লাশ। এদিকে গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাশাল বলেছেন, বিমান হামলায় বাড়িটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকে আটকা পড়ে আছেন। হামলার বিষয়ে জানতে ইসরায়েলি সামরিক বাহিনীর সাথে যোগাযোগ করা হলে তাৎক্ষণিকভাবে তারা কোনো মন্তব্য করেনি। হামলা সম্পর্কে আল গৌলা পরিবারের প্রতিবেশী আহমেদ মুসা বলেন, বড় ধরনের বিস্ফোরণের শব্দে আমাদের ঘুম ভেঙে যায়। সবকিছুই কেঁপে উঠছিল। ধ্বংস হওয়া বাড়িটিতে নারী ও শিশুরা ছিল। এদিকে দক্ষিণ গাজার খান ইউনুসে মানবিক সহায়তা নিয়ে যাওয়ার পথে 5 নিরাপত্তা কর্মকর্তাও ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় বেসামরিক প্রতিরক্ষা সংস্থা।